আসসালামু আলাইকুম সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থীবৃন্দ, আপনারা অনেকে অবশ্য আমার ভিডিও দেখেন এবং কমেন্ট করেন। আমি অলরেডি রাষ্ট্রবিজ্ঞান থেকে দুটি সাজেশন আপনাদের দিয়ে দিছি, একটি শর্ট সাজেশন এবং একটি লং সাজেশন। এরপরে আপনারা বলতেছেন যে আপনি আরো একটি চূড়ান্ত সাজেশন দিন, যেখান থেকে কমন পাওয়ার নিশ্চয়তা রয়েছে। আসলে শর্টকাট কোনো কিছু পড়ে কমন পাওয়াটা ইম্পসিবল। এরপরেও আমি একটি আসলে যে প্রশ্নগুলো না পড়লেই নয়, সেই প্রশ্ন থেকে একটা গুরুত্বপূর্ণ একটা সাজেশন আপনাদের আজকে শেয়ার করব। আশা করি আপনারা অবশ্যই উপকারিত হবেন। সো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক পদের জন্য যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্স, যেগুলো না পড়লেই নয়, যেগুলো অবশ্যই আপনাদের পড়তে হবে। এরপরে আমি একটি লিখেছি আমার পরিচয় এখানে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ প্রভাষক প্রাথমিক সুপারিশ প্রাপ্ত। এখন আমরা চূড়ান্ত সুপারিশ হয়নি। কলেজটির নাম হচ্ছে আব্দুর রশিদ ডিগ্রি কলেজ, ঠাকুরগাঁও সদর, এটা হচ্ছে ফাড়াবাড়ি। এটি লেখার একমাত্র উদ্দেশ্য আপনাদের দেখানোর জন্য নয়, মূল উদ্দেশ্য আমার হচ্ছে যে যারা ইউটিউবে এই ভিডিওটি দেখবে, তারা যদি এই এলাকার মধ্যে কোনো প্রার্থী হয়ে থাকে, তাহলে অবশ্যই তারা আমাকে কমেন্ট করবে এবং আমি তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করলে ওখানে গেলে আসলে আমার তখন একটু হলেও উপকার হবে। এই কারণে আসলে এটি আমি এখানে শেয়ার করেছি। তো যারা, যে ভাই হোক বা বোনেরা হোক, ওই কলেজের আশেপাশে যাদের বাড়ি, তারা থাকলে অবশ্যই সাড়া দিবেন। আপনাদের সঙ্গে আমাদের একটা পরিচয় হবে এবং আমি আশাবাদী আমি ওখানে গেলে অবশ্যই আমি অনেক কিছু আপনাদের কাছে পাবো এবং পরিচয় পাবো, অনেকখানে যেতে পারবো, অনেক অজানা তথ্য আপনাদের কাছ থেকে জেনে নিতে পারবো। ফর দিস রিজন আই উইল শেয়ার ইট, আই শেয়ারড ইট। ওকে, চলুন আমরা আমাদের মূল বিষয়ে যাই। আমার দৃষ্টিতে যে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্স, যেগুলো বাধ্যতামূলক পড়তে হবে, মাস্ট বি, যতই বলেন আমরা পড়ি, কিন্তু আসলে বেশি প্রশ্ন মনে রাখাটাও ইম্পসিবল। তাই অল্প প্রশ্ন খুব ঝকঝকে পড়েন, যে কয়েকটি মোস্ট ইম্পর্টেন্স সেগুলো অবশ্যই পড়তে হবে। আর যেগুলো ইম্পর্টেন্স বেশি মনে হচ্ছে না সেগুলো হালকাভাবে পড়বেন, যেন পরীক্ষায় একটি বা দুটি প্রশ্ন যদি আপনারা আনকমন হয়, যেন আপনি বানিয়ে বানিয়ে লিখতে পারেন। সো আমরা দেখাচ্ছি, আমরা যে সাজেশনটা আজ আপনাদের দেখাবো সেটি অলরেডি কিন্তু আপনাদের পাবলিশ করেছি এবং আর একটা ভিডিও দিয়ে আমি আপনাদের এই সাজেশনটি দেখাচ্ছি। আজ আমি ওই সাজেশন থেকে কিছু শর্ট করেছি, যেগুলো ইম্পর্টেন্স সেগুলো আমি কাউন্ট করে আপনাদের দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন এক নজর। চলুন আমরা দেখে নেই 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কলেজ পর্যায়ে রাষ্ট্রবিজ্ঞান থেকে কোন কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো না পড়লেই নয়, অর্থাৎ যেগুলো আপনাদের পড়তে হবে। রচনামূলক প্রশ্ন দেখেন, আমি এখানে ইয়েলো কালার দিয়েছি, অর্থাৎ হলুদ কালার। এই কালারের যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো অবশ্যই বাধ্যতামূলক পড়তে হবে আপনাদের। এবার রাষ্ট্রবিজ্ঞানের পদ্ধতি, এই পদ্ধতি প্রশ্নটি 99% এবার ইম্পর্টেন্স এবং আসবেই আশাবাদী আমি। প্লেটোর শিক্ষা ব্যবস্থা, এটাও বাদ দেওয়ার মতো প্রশ্ন নয়, এটিও আপনাদের পড়তে হবে। আসলে দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু স্টাডি, পড়ার বিকল্প কিছু নেই, পড়তে হবে। পড়তে হবে এ কয়েকদিন, যেহেতু পরীক্ষার 10 দিন 11 দিন আছে, চলতে ফিরতে এগুলো পড়তে হবে, যাতে আপনার মনে থাকে পয়েন্ট সংজ্ঞা এগুলো। এরপরে আমরা দেখছি এরিস্টলের সরকারের শ্রেণী বিভাগ, এরই প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স প্রশ্ন, সবগুলো পড়া উচিত। তারপরেও যারা শর্টকাট প্রিপারেশন নিতে যাচ্ছেন বা যারা সবগুলো পড়েছেন বেশ ভালো কথা, তারা ওগুলো সে এই যে হলুদ দাগগুলো আমি দিয়েছি এগুলো বেশি ডিপলি পড়বেন। এই প্রশ্নগুলো যেন একবারে একটু যেন ভুল না হয়, হুবহু বই বা গাইডের ভাষায় যেন আপনারা লিখতে পারেন, বিশেষ করে পয়েন্ট ও সংখ্যাগুলো, এর সাথে দার্শনিকের নাম। এরপরে আমরা আরেকটা প্রশ্ন দিয়েছি, মার্কিন সিনেটকে পৃথিবীর সর্বাপেক্ষা দ্বিতীয় কক্ষ বলা হয় কেন, এটিও পড়তে হবে আপনাদের। ব্রিটেনের প্রধানমন্ত্রী ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলীর তুলনামূলক আলোচনা করো। কার্ল মার্কসের শ্রেণী সংগ্রাম তত্ত্বটি আলোচনা করো। এটি আমি মনে করি যে এটি এবার 100% আপনাদের পরীক্ষায় আসবে। 99% বললাম না এই কারণে যে মোস্ট ইম্পর্টেন্স, অত্যাধিক ইম্পর্টেন্স এই প্রশ্নটি, যে কার্ল মার্কসের শ্রেণী সংগ্রাম তত্ত্বটি আলোচনা করো। যদিও এটি একটি হার্ড কোশ্চিন, বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কঠিন মনে হলেও কিন্তু এটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই এটি পড়বেন আপনারা। এরপরে আমরা দেখাচ্ছি 1969 সালের গণ অভ্যুত্থান সম্পর্কে যা জানো লিখো, এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্স একটা প্রশ্ন, যা আপনাদের পড়তে হবে।
ছয় দফা কি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের 1966 সালের 6 দফা কর্মসূচির গুরুত্ব? এটিও আমি 100% আপনাদের বলবো যে মোস্ট ইম্পর্টেন্স বললে হবে না, 100% ইম্পর্টেন্স যেটা বলা হয়, যেটা পরীক্ষায় না দিলেই নয়। তার মানে আমরা আশাবাদী যে এই প্রশ্নটি পরীক্ষায় আসবে, তাই অবশ্যই আপনারা এটা করবেন, যেহেতু 100% এটা আপনাদের ইম্পর্টেন্স। তাহলে কিছু কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো বাধ্যতামূলকভাবে আপনাদের পড়তে হবে, এবং যারা এই বিষয় নিয়ে রিসার্চ করে, মূলত যারা পরীক্ষার্থী, তারা তো জানে যে আমি কোন প্রশ্নগুলো পড়লে পরীক্ষায় কমন পাবো। তারা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো লিখতে, বলতে, পড়তে তাদের কিন্তু একটা এক্সপিরিয়েন্স হয়। তারা তখন নিজেরাই অনুধাবন করতে পারে যে আসলে কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্স। তাই আসলে মানুষের মন হচ্ছে বড় পণ্ডিত। মন যেটা বলে আপনারা সেই কাজটাই করুন। যে আপনার মন যদি বলে এই প্রশ্নটি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, তাহলে এই প্রশ্নটি ডিপলি পড়ুন। আমার মন চাইছে আমি বলতেছি এগুলো, এগুলোর থেকে হয়তো বা আপনার 5টা নাও পড়তে পারে, 4টে পড়লো কমন, এরকমও হতে পারে যে 5টিই কমন পড়বে রচনামূলক, এমনটা নয়, আবার 5টি পড়তেও পারে। তাই আপনারাও নিজেরাই একটা নিজে নিজে সিলেক্ট করেন যে কোন প্রশ্নগুলো পড়তে হবে। যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে সব প্রশ্নই ইম্পর্টেন্স, এর মধ্যে বেশি যেগুলো ইম্পর্টেন্স সেগুলো আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। যেহেতু অনেক রিকোয়েস্ট আসছে যে ভাই মনে রাখতে পারতেছি না এতগুলো প্রশ্ন, সে কারণে কিছু প্রশ্ন আপনাদের কমে দেওয়া হচ্ছে। 17 নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্স, মন্ত্রী পরিষদ শাসিত সরকার বলতে কি বোঝো? মন্ত্রী পরিষদ শাসিত সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকারের মধ্যে পার্থক্য আলোচনা করুন। এটিও 100% আমি বলবো ইম্পর্টেন্স। এরপরে সাধারণ ইচ্ছা কি, রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্বটি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্স। এই প্রশ্নগুলো মাস্ট বি আপনাকে পড়তে হবে, যদিও পড়েছেন এখন আরো বেশি করে পড়বেন, যে এগুলো যেন একটুও যেন ভুল না হয়। খুব বই বা গাইডের ভাষায় লেখেন, এবং লেখা একটু শর্টকাট অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতিতে লেখার চেষ্টা করবেন। কেউ কেউ 10 পেজ লেখে, নাকি 12 পেজ লেখে, আসলে না, অতগুলো না। আসলে 2.5 পেজ বা 3 পেজ, এই 2.5 3 বলতে বোঝাচ্ছি আমি 2.5 পেজ মানে 5 পেজ, এদিক ওদিক মিলিয়ে 1 পেজ আমি ধরছি, এই জন্য 2.5 পেজ বা 3 পেজ। আপনারা হাইয়েস্ট একটা প্রশ্ন, যেহেতু 15 মার্কের অ্যান্সার, অনেক বেশি মার্ক, আপনি 5 থেকে 6 পৃষ্ঠা পর্যন্ত লিখতে পারেন। আদারওয়াইজ কিন্তু ইউ ক্যান নট মেনটেন ইউর টাইম, সময় কিন্তু মেনটেন করতে পারবে না। তাই অবশ্যই এখানে তো অনার্স মাস্টার্স ভাবলে হবে না যে অনার্সে আপনারা 4 ঘন্টা সময় এই একই প্রশ্ন লিখছিলেন, 5টা রচনামূলক 5টা সংক্ষিপ্ত, অথচ ওই একই প্রশ্ন এখানে লিখতে হবে 5টা সংক্ষিপ্ত এবং 5টা রচনামূলক, যেখানে কিন্তু 3 ঘন্টা। তাহলে 3 ঘন্টা আর 4 ঘন্টা ডিফারেন্স রয়েছে। এখানে যদিও ডিপলি রেখেছেন, অনেক বর্ণনা দিচ্ছিলেন, বিশ্লেষণ করেছিলেন, এখানে অত বর্ণনা বিশ্লেষণের প্রয়োজন নেই, শুধু প্রশ্নের মেন বেসিকটুকু আপনারা লিখবেন, আশা করি আপনাদের রেজাল্ট আসবে। তাহলে আমরা লিখবো 5 পেজ বা 6 পেজ, যাকে আমরা বলবো 2.5 অথবা 3 পেজ, এদিক ওদিক মিলিয়ে যেন 5 পেজ বা 6 পেজ হয়। আশা রাখছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। 22 মিনিট থেকে 23 মিনিট আপনার সময় পাবেন একটা প্রশ্ন রচনামূলক লিখতে। তাই এই সময়ের মধ্যে প্র্যাকটিস করবেন। শুধু যে আপনি 10 পেজ লিখলেন আর আপনার অ্যান্সার রেজাল্ট আসবে এমনটা কথা না। অনেক ভাই আমাকে বলছে যে ভাই আমি 2 বার 3 বার থেকে পরীক্ষা দিচ্ছি, আমার রেজাল্ট কেন আসতেছে না? বললাম কত প্রশ্ন কতটুক করে লিখছিলেন, বলো যে ভাই আমি রচনামূলক প্রশ্ন 8 পেজ 10 পেজ করে লিখছি। আসলে 8 পেজ 10 পেজ লেখা যায়, কিন্তু লিখতে গেলে কিন্তু লেখার কোয়ালিটি হারিয়ে যায়, লেখা কিন্তু তখন আর ভালো হয় না। তাই অল্প লিখুন, লেখার কোয়ালিটি ভালো করুন, লেখা দেখতে যেন সুন্দর হয়, মানসম্মত হয়, বানান যেন ভুল না হয়, স্পেস লেখার যেন ঠিক থাকে, এইগুলো দিক বিবেচনা করে লিখলে আশা রাখি আপনাদের রেজাল্ট আসবে, এবং অল্প লিখেই রেজাল্ট আসবে। তাহলে এগুলো হচ্ছে রচনামূলক আমাদের প্রশ্ন। এরপর আমরা সংক্ষিপ্ত কিছু গুরুত্বপূর্ণ সেগুলো দেব। সংক্ষিপ্ত প্রশ্ন গুরুত্বপূর্ণ দেওয়ার আগে আমি কিছু কথা বলতেছি এখানে, যে অনেকজনের সংক্ষিপ্ত প্রশ্ন 3-4 পেজ লেখে। নো নিড, প্রয়োজন নেই অতগুলো লেখা। আপনি লিখবেন যদি সংজ্ঞামূলক হয় 1 পেজ অথবা 1.5 পেজ, এর বেশি না। একটা সংক্ষিপ্ত 5 মার্কের অ্যান্সারের জন্য আপনার অত বেশি লিখতে হবে না, আপনি 1 থেকে 1.5 পেজ লিখলে ফুল মার্কস পাবেন। অনেকজনের রয়েছে রচনামূলক প্রশ্নের কথা এগেইন বলতেছি, যে ভূমিকায় 1 পেজ লেখে। আসলে ভূমিকা 1 পেজ লেখার প্রয়োজন নেই, ভূমিকা আপনি 1/2 পেজ লেখেন, উপসংহার 1/2 পেজ বা 5-7 লাইন লেখেন, দ্যাটস এনাফ। আপনি মেন বিষয়টা ফুটিয়ে তোলেন, যে মেন যে প্রশ্নের অ্যান্সার হবে সেটি আপনি বিস্তারিত লেখার চেষ্টা করেন। সংক্ষিপ্ত দিকে 1 থেকে 1.5 পেজের মধ্যে আপনারা লেখা শেষ করার চেষ্টা করবেন। সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু আমি অলরেডি একটা ভিডিওতে বলেছি যে ভূমিকা কথাটি উল্লেখ করার প্রয়োজন নেই, কিন্তু ভূমিকার মতো প্রথমে 3-4 লাইন লিখবেন এবং উপসংহারের মতো শেষে 3-4 লাইন অবশ্যই লিখবেন। তাহলে এখানকার গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে নির্বাচক মন্ডলী কাকে বলে?
ব্রিটেনের ক্যাবিনেট ব্যবস্থা কি, সংসদীয় সরকার বলতে কি বুঝো, ইলেকটোরাল কলেজ কি, এগুলো পড়তেই হবে বাধ্যতামূলক। ভাষা আন্দোলনের গুরুত্ব সংক্ষেপে লেখো। ব্রিটেনের রাজতন্ত্র টিকে থাকার কারণ কি, বেসামরিকীকরণ কি, মার্কিন রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি লিখো। যুক্তরাষ্ট্রীয় সরকারের সংজ্ঞা দাও। যারা একবারে এখন প্রিপারেশন কি বল নিচ্ছেন বা অল্প পড়েছেন তারা এই প্রশ্নগুলো পড়তে পারেন, আর যারা বেশি পড়েছেন বেশ ভালো কথা, এগুলো দেখে আবার ওগুলো ভুলে যাইয়েন না। এগুলোর পাশাপাশি ওগুলো এমনি হালকা ভাবে পড়বেন, যেন পরীক্ষায় কমন না আসলেও যেন লেখা যায়। আর এগুলো তো অবশ্যই আপনারা ঝকঝকা প্রশ্ন একে মুখস্থ রাখবেন, যেন পরীক্ষায় একটুও যেন ভুল না হয়। লেখার কোয়ালিটি পড়াচ্ছে একটু বেশি লেখেন বাসায়, কারণ লেখার উপর ডিপেন্ডস করবে আপনার কিন্তু রিটেন রেজাল্ট। আপনারা জানেন যে অনেক পরীক্ষার্থী এখানে রয়েছে, অনেক প্রতিযোগিতা রয়েছে, আর আপনারা জানেন যে রিটেন পাস করলে ভাইভাতে কিন্তু পাস করে। আমাদের ১৭তম একটা আমি তথ্য আপনাদের কাছে শেয়ার করতেছি, যদিও ভিডিওটি লং হচ্ছে কিন্তু আমি গুরুত্বপূর্ণ কথাগুলোই আপনাদের বলতেছি, অবশ্যই শোনার চেষ্টা করবেন। যে কথাগুলো আমি শোনার জন্য অনেক ইউটিউবে সার্চ করেছিলাম, আমি যখন পরীক্ষা দিই প্রিলি রিটেন ভাইভা তখন অনেক সার্চ করেছিলাম আমাদের রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে, কিন্তু তেমন গুরুত্বপূর্ণ তেমন কোনো তথ্য আমি পাইনি। ফর দিস রিজন আই ওপেন এ ইউটিউব চ্যানেল। এই জন্য আমি একটা ইউটিউব চ্যানেল খুলি, যাতে আপনাদের যাতে উপকার হয় একটু হলেও। আমি যে পদ্ধতিগুলো অবলম্বন করেছিলাম, যেভাবে ভাইভা ফেস করেছিলাম, এই বিষয়গুলো অবশ্যই আপনাদের কাছে আমি শেয়ার করবো সামনে। তাই বলতেছি, এই জন্য বলতেছি যে আমাদের ১৭তমতে কিন্তু ১৩১ জন বা ৩২ জন কিন্তু আমরা রিটেনে পাস করেছিলাম এই সাবজেক্টে, এবং সেখানে আমাদের ভাইভাতে একজন হয়তো বাদ পড়েছে বা একজনও বাদ পড়েনি, সবাই মনে হয় পাস করেছে আমার জানা মতে। তবে একজন আমি মনে করি দেয়নি, সম্ভবত উনি পরীক্ষায় দেয়নি, এই কারণে ভাইবা দেয়নি, হয়তো ওনার আপার লেভেলে আরো ভালো একটা চাকরি হয়েছে, এই কারণে হয়তো উনি পরীক্ষা দেয়নি, এই কারণে হয়তো একজন কমে গেছে। অথবা আজ সবাই কিন্তু আমরা দেখতেছি যে ভাইভাতে পাস করে। তার মানে এটা কি বুঝলেন, যে ভাইবা ডাজেন্ট ম্যাটার, ভাইবা কিন্তু কোনো বিষয় না, বিষয় হচ্ছে আপনাদের রিটেন। রিটেন পাস, নিবন্ধন পাস, এটি কিন্তু মূল তত্ত্ব। তাই রিটেন ভালোভাবে দেন, লেখার কোয়ালিটি ভালো করেন, তাহলে অবশ্যই পাস করবেন। আমি বারবার একই কথা বলি এই কারণে যে আমি ১৬তমতে আমি নিজে অকৃতকার্য হই। কিসের জন্য হই আমি জানতে পারলাম, নিজে নিজে উপলব্ধি করলাম যে আমার লেখার কোয়ালিটি তেমন ভালো হয়নি। তাই ১৭তমতে গিয়ে আমি যখন যেখানে লিখতাম ৪ পেজ সেখানে আমি লিখতাম ২ পেজ, কিন্তু আমি লেখা ভালো করার চেষ্টা করেছি মাত্র। এই জন্য হয়তো বা আমার রেজাল্টটি আসছে এবং একটা মানসম্মত মার্কস আমি পেয়েছি। আর আরো একটা তথ্য আপনাদের জানিয়ে দেই, যেগুলো আপনারা কমেন্ট করেন অনেকজনে, যে কত মার্কসে আমরা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে কলেজ পর্যায়ে রিটেনে পাস করতে পারবো। আসলে এটি আসলে আমাদের ১৭তম যে তথ্য মতো সেটা আমরা পাইছি যে সর্বনিম্ন টিকে ছিল ৫৭তে আর সর্বোচ্চ টিকে ছিল ৭২। তার মানে সর্বনিম্ন আমাদের যে ১৩১ জন টিকেছে এর ১৭তমতে, এর মধ্যে সর্বনিম্ন মার্ক ছিল, যিনি সর্বনিম্ন মার্ক পেয়েছেন যারা, তার ৫৭, হয়তো ৫৭ মার্কটা মোটামুটি ১০-১২ জনে পেয়েছেন। আর সর্বোচ্চ হাইয়েস্ট মার্ক হচ্ছে ৭২। আর আমার মার্কটা অনেক জনে সত্যি হচ্ছে, আমার মার্ক তেমন ভালো না, আমি মিডিলে বলা চলে আসি, আমার মার্ক হচ্ছে ৬৭। এটা হচ্ছে আমার অবটেন অর্জন, আমি ৬৭ মার্কস পেয়েছি, আর সর্বনিম্ন ছিল ৫৭, সর্বোচ্চ ছিল ৭২। আশা করি আপনারা তথ্যগুলো বুঝতেছেন এবং কিভাবে নেবেন প্রিপারেশন অবশ্যই একটু ধারণা হচ্ছে। রাজনৈতিক দল কাকে বলে, ১৭ নম্বর প্রশ্ন। এরপরে বলা হয়েছে পলিটি কি, লকের প্রকৃতি রাজ্যে কি কি অসুবিধা ছিল। আশা করি আপনারা প্রশ্নগুলো দেখেছেন এবং আমরা সাথে কিন্তু পিডিএফ ফাইলটি দেবো এই প্রশ্নটি, আপনারা পিডিএফটি ডাউনলোড করে সেখান থেকে পড়তে পারেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভালো লাগে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সি ইউ অ্যানাদার ভিডিও, অন্য ভিডিওতে আপনাদের সাথে কথা হবে এবং দেখা হবে। আর এরপরেও এই সাবজেক্ট সম্পর্কে আপনাদের আরো যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সি ইউ অ্যানাদার ভিডিও। আসসালামু আলাইকুম।